আসসালামু আলাইকুম সুধী দর্শক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী অনলাইন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যান্সার জয়। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিম আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ মুকিতুল হুদা, ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা আজকে কথা বলবো ফুসফুসের ক্যান্সার এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, এবং ক্যান্সার দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, শুধু আপনারা জানেন যে আজ বিশ্ব ক্যান্সার দিবস, সেই উপলক্ষে বৈশাখী টিভি থেকে আয়োজন করা হয়েছে এবং এখানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আসলে ক্যান্সার কথাটা শুনলে কিন্তু আমাদের ভয় লাগে। আর আজকে আমরা কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে, যদিও বা আপনাকে একটু শুরুতে জিজ্ঞেস করে নেব যে স্যার, এই যে ক্যান্সার, আসলে কোন ক্যান্সার সবচেয়ে বেশি ভয়াবহ, বা আমাদের দেশে হিসাবে কোন ক্যান্সারই মানে ক্যান্সারের রোগী বেশি পাওয়া যায়? আসলে ক্যান্সার রোগটা, এই নামটাই আসলে একটু আতঙ্কজনক। সাধারণ মানুষ যখন জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে বা পরিবার জানতে পারে, তখন সেখানে একটা ভীষণ রকম একটা আশঙ্কা বা অনিশ্চয়তার একটা চিন্তা জাগে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই দেখা যায় যে অনেক রোগটাকে অনেক গাঢ় করে আমাদের কাছে আসে, বিশেষ করে ক্যান্সার বিশেষজ্ঞদের কাছে আসে। যদি প্রাথমিক অবস্থায় নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে ভয়ের বা দুশ্চিন্তার কিছু নেই। স্যার, একটু জিজ্ঞেস করি যে ক্যান্সার আসলে কেন হয়? ক্যান্সার কেন হয়, এটার সঠিক উত্তর এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। যে তবে কতগুলি কারণ বা রিস্ক ফ্যাক্টর আমরা বলি, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন ক্যান্সারের জন্য বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আছে। তো সেগুলির কারণে অনেক সময় দেখা আমাদের কোষের সাধারণ যে বৃদ্ধি প্রক্রিয়া, সেখানে যদি কোনো ধরনের পরিবর্তন ঘটে, যেটা ধরেন নিয়ম অনুযায়ী যেটা একটা কন্ট্রোল থাকার কথা, সেই কন্ট্রোলটা থাকে না, শরীরের সেই কন্ট্রোলটা ওই কোষের উপর থাকে না, তখন সেই কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণেই সেখানে ক্যান্সার সৃষ্টি হয়। আচ্ছা স্যার, ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ কারা? ক্যান্সারের জন্য আসলে সব বয়সেই ঝুঁকিপূর্ণ। একদম নবজাত শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স সবারই ক্যান্সার হতে পারে। তবে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলি বয়স ভেদে হয়ে থাকে। কিছু আছে শিশুদের ক্যান্সার, সেগুলি শুধু শিশুদের ক্ষেত্রেই দেখা যায়। কিছু আছে একটা বয়সন্ধিকালের একটা নির্দিষ্ট সময় হয়, সেই ক্ষেত্রে দেখা যায়। তবে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, সেতে বয়স যেটা হচ্ছে বয়স 30 থেকে 70, এই বয়সের মানুষের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। তবে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে অল্প বয়স 30 থেকে 50, এই বয়সের মধ্যেই ক্যান্সারের প্রবণতাটা ইদানিং আগের চেয়ে অনেক বেড়েছে। স্যার, এর কারণ কি আপনি বলবেন যে এখনকার পারিপার্শ্বিক অবস্থা এবং খাবারের কোনো প্রভাব? জি, আমি যেগুলি বললাম যে কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলি চিহ্নিত করা হয়, তার মধ্যে যেমন আপনার আছে যেটা হচ্ছে আমাদের বায়ু দূষণ, সেখান থেকে আমাদের ফুসফুসের ক্যান্সার হতে পারে। আমাদের কালার সাবস্টেন্স সেগুলি কতটুকু স্বাস্থ্যকর, কারণ আমাদের অবস্থিত এবং এই লাইনের উপর যেই দেশগুলি অবস্থিত, বেশিরভাগ দেশেই ক্যান্সার বেশি বা প্রবণতা বেশি থাকে। তার সাথে সাথে হচ্ছে আপনার বায়ু দূষণ, প্লাস হচ্ছে খাদ্য অভ্যাস, হচ্ছে খাদ্যে দূষণ, প্লাস হচ্ছে
এই যে আমরা যে কৃষি কাজে আধুনিক কৃষি ফলনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের খাদ্যে যাচ্ছে। তারপর পোল্ট্রি ফার্মে বিভিন্ন ধরনের আপনার খাবার ব্যবহার করা হচ্ছে, যেগুলিতে ক্যান্সার ক্যান্সার করার মতো কিছু উপাদান থাকে, যেগুলি আমরা অহরহ খাচ্ছি। এসব কারণেই মূলত আসলে ক্যান্সারের প্রকোপটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আচ্ছা, আজকে যেহেতু স্যার ক্যান্সার পুরোটা নিয়ে কথা বলা সম্ভব না, আমরা ফুসফুসের ক্যান্সার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো বলবো যে কারো যদি ফুসফুসের ক্যান্সার হয়, কি কি ধরনের স্যার সাইন সিমটম দেখা যেতে পারে যা দেখে বোঝা যাবে যে ফুসফুসের ক্যান্সার হয়েছে বা হতে পারে? ধন্যবাদ, এটা হলো একটা প্রশ্ন। কারণ হচ্ছে ফুসফুসের ক্যান্সার হচ্ছে আমাদের দেশে পুরুষ মহিলা নির্বিশেষে এটা হচ্ছে দ্বিতীয় প্রধান ক্যান্সার, যেটা অনেকের হয়ে থাকে। এখন ফুসফুসের ক্যান্সারের যে উপসর্গ, প্রাথমিক উপসর্গ হচ্ছে ফুসফুসে কাশি থাকে, হালকা জ্বর থাকে, ওজন কমে। আর যেহেতু আমাদের দেশে আপনারা জানেন যে টিবি রোগটা খুব কমন আমাদের দেশে, টিউবারকুলোসিস যেটা আমরা বলি টিবি, এবং টিবির যে উপসর্গগুলি এগুলি কিন্তু এরকম ফুসফুসে কাশি, হালকা জ্বর, একই রকম উপসর্গ নিয়ে রোগীরা সাধারণত ডাক্তারের কাছে আসে। কারণে এইখানে কনসেপশন হয়, মানে একটা ভুল ধারণা হয় যে হয়তো এটা ফুসফুসের টিবি রোগ কিনা। সেই হিসাবে দেখা যায় প্রাথমিকভাবে টিবি রোগের চিকিৎসা দিকেই সাধারণত বিশেষজ্ঞরা ঝুঁকেন, এবং সেখানে ক্যান্সার আছে কি নাই সেই বিষয়টা অনেক সময় ইগনোর করা হয়। এর ফলে যেটা হয় যে রোগীরা আস্তে আস্তে দেখা যাচ্ছে টিবির চিকিৎসা নিচ্ছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, এটা টিবি না, এটা ক্যান্সার, ততদিনে রোগটা গাঢ় হয়ে যায়। তো এইটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি 1 মাস বা 2 মাস, বিশেষ করে 1 মাসের বেশি যদি ফুসফুসে কাশি থাকে বা শ্বাসকষ্ট হয় বা বুকে ব্যথা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা ক্যান্সার কি না সেটাকে আগে নির্ণয় করতে হবে। যদি এটা ক্যান্সার না হয় তাহলে অন্য যে কোনো রোগের ক্ষেত্রে সেই চিকিৎসা প্রযোজ্য, কিন্তু যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে আসলে অন্য কোনো রোগ দিয়েও এই রোগকে সারানো যাবে না। এইটা একটা আমরা খুব মানে আমাদের প্র্যাকটিসে দৈনন্দিন আমরা যে রোগী দেখি, এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এই রোগীগুলি টিবির চিকিৎসা পেয়ে তারপর আমাদের কাছে আসে, তখন আমরা পরবর্তী চিকিৎসা দিই, কিন্তু সেক্ষেত্রে রোগটা অনেক গাঢ় হয়। এছাড়াও ফুসফুসের ক্যান্সার আপনার অনেক সময় দেখা যায় যখন কিছুটা অ্যাডভান্স হয়ে যায় রোগটা, সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকে, অনেক সময় কাশির সাথে কফের সাথে রক্ত মিশ্রণ থাকতে পারে, অনেক সময় ফুসফুসে পানি জমে, সেই ক্ষেত্রে পেশেন্টদের শ্বাসকষ্ট থাকে, রাত্রে শুয়ে ঘুমাতে পারে না, বসে বসে ঘুমাতে হয়, এই ধরনের কিছু উপসর্গ। তারপরে যখন আরো গাঢ় হয় তখন পাঁজরের ভিতরে যখন রোগটা ধরে যায় তখন ব্যথা ব্যথা নিয়ে আসে রোগীরা। আর যখন এই রোগটা শরীরে কোথাও ছড়িয়ে পড়ে, যেমন লিভারে ছড়াতে পারে, ব্রেইনে ছড়াতে পারে, হাড়ে ছড়াতে পারে, সেই সব ক্ষেত্রে নির্দিষ্ট যে অঙ্গগুলিতে ছড়ায় সেই অঙ্গে কিছু উপসর্গ নিয়ে রোগীরা আসে। এই যে ফুসফুসের ক্যান্সার, এই ফুসফুসের ক্যান্সার হলে আমাদেরকে কি চিন্তা করতে হতে পারে কি যে শুধুই ফুসফুসের ক্যান্সার না অন্য কোথাও আরো ক্যান্সার থাকতে পারে? হ্যাঁ, সেটা তো থাকতে পারেই। কারণ ফুসফুসের যদি শুধু ফুসফুসেই ক্যান্সার হয় সেই ক্ষেত্রে যে ধরনের উপসর্গ হবে, অন্য অন্য কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় এবং সেটা যদি ফুসফুসে ছড়ায়, সেক্ষেত্রেও একই রকমই উপসর্গ নিয়ে রোগী প্রেজেন্ট করবে। কিন্তু সেক্ষেত্রে যেটা হয়, কারণ এই রোগীগুলি সাধারণত ক্যান্সার বিশেষজ্ঞরাই চিকিৎসা করে থাকেন। ধরেন একজন পুরুষের খাদ্যনালীর ক্যান্সার, সে চিকিৎসাধীন আছে, হঠাৎ দেখা গেল যে তার হালকা কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যখন এক্স রে করি তখন দেখতে পাই যে ফুসফুসেও সেই ধরনের ক্যান্সার ছড়ানোর যেই চিত্রটা, সেটা এক্স রে আমরা দেখে থাকি। তো সেক্ষেত্রেও আসলে উপসর্গগুলো একই রকম হয়। এই ক্ষেত্রে যেটা হবে, ক্যান্সার বিশেষজ্ঞদের সবসময় আমরা রুটিনলি বুকের এক্স রে করি, দেখি যে অন্য স্থান থেকে রোগটা ফুসফুসে আসছে কিনা। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আধুনিক চিকিৎসা বলতে আসলে কি বোঝানো হয়, বা
ফুসফুসের ক্যান্সারের আসলে আলটিমেট চিকিৎসাটা কি? কারণ আমাদের সবসময় মনে হয় ক্যান্সার হলে তার রক্ষা নেই, কিন্তু এ থেকে হয়তো বা বেরিয়ে আসার কোনো পদ্ধতি আছে। আমি একটু জেনে নিবো স্যার, আধুনিক চিকিৎসা কি ক্যান্সারের, ফুসফুসের? আম, আধুনিক চিকিৎসার আগে আমরা আসলে কিছু সনাতন যে চিকিৎসাগুলি আমরা এতদিন করে আসছিলাম সেই বিষয়টা একটু জানা দরকার দর্শকদের। সাধারণত একদম প্রাথমিক অবস্থায় অপারেশন বা সার্জারি হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা। যে কোনো ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা সার্জারি, যদি এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। কিন্তু রোগীরা আমাদের কাছে যে অবস্থায় আসে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা সার্জারির উপযুক্ত না। সেক্ষেত্রে আমরা সাধারণত ইনজেকশন দিয়ে চিকিৎসা করি, যেটাকে আমরা কেমোথেরাপি বলি। আর এছাড়া রেডিয়েশন, যেটা এক ধরনের এক্স রে হাই এনার্জির এক্স রে দিয়ে আমরা চিকিৎসা করি, এটাকে রেডিয়েশন বলে। তো এই রেডিয়েশন দিয়েও চিকিৎসা করা যায়। তো যে যে ইনজেকশনগুলি আমরা এতদিন ব্যবহার করছি, এর পরবর্তীতে এখন অনেক আধুনিক ক্যান্সারের চিকিৎসা আসছে, যেগুলিকে আমরা ট্যাবলেট ফর্মে বাজারে পেয়ে থাকি। সেগুলি সাধারণত দেখা যায় যে ক্যান্সারের আমাদের যে কোষ, ফুসফুসের যে কোষগুলির যে ডিএনএ থাকে, সেই ডিএনএ এর কোনো একটা জেনেটিক মিউটেশনের কারণে এই ক্যান্সারটা হয়। তখন হয় কি, কোষের যে নর্মাল বৃদ্ধির যে কন্ট্রোল সেটা লস হয়ে যায়। সে কারণে অ্যাবনর্মাল কোষ বৃদ্ধি পেতে থাকে, সেটাই ক্যান্সার আসলে। তো এই মিউটেশন, যেখানে ডিএনএ মিউটেশনটা নির্ণয় করা যায় প্রকৃতপক্ষে, সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে একদম পার্সোনালাইজড থেরাপি বলি, যে কোন রোগীর কোন ধরনের ক্যান্সার এবং কোন জায়গায় মিউটেশন, ডিএনএ মিউটেশন হচ্ছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং এই ক্ষেত্রে অনেক আধুনিক ক্যান্সারের ওষুধ বের হয়েছে, যেগুলি সাধারণত ট্যাবলেট আকারে বা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি বাজারজাত করে থাকে। এছাড়াও আধুনিক কিছু চিকিৎসা আছে, যে অ্যান্টিবডিগুলি সাধারণত এই কোষ বৃদ্ধির যেই বিভিন্ন কেমিক্যাল বা এনজাইমের যে কোষের উপর যে কাজ করে, সেই রিসেপ্টরগুলিকে ব্লক করে এই রোগটাকে বৃদ্ধি পেতে বাধা দেয়। তো এই ধরনের কিছু অ্যান্টিবডিও আমরা বাজারে পেয়ে থাকি ফুসফুস ক্যান্সার চিকিৎসার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, ক্যান্সারের চিকিৎসা, এই ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেই বলি, এটা কি অনেক ব্যয়বহুল? সবার পক্ষে কি আসলে কি সম্ভব এই চিকিৎসার ব্যয় বহন করা? এটা সত্যি কথা আসলে। যেটা যদি অবস্থায় রোগীরা রোগ নির্ণয় করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার আসলে খরচ বা ব্যয়টা অনেকাংশেই কমে যায়। এবং রোগীদের ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সার্ভাইভাল আমরা যেটাকে বলি, যে চিকিৎসা, রোগ নির্ণয়ের পর চিকিৎসা করার পর যে তার একটা গড় আয়ু, কতদিন সে ভালো থাকলো বা সুস্থ থাকলো, বেড়ে যায়। কিন্তু যখন রোগীরা আমাদের কাছে আসে দেরি করে, তখন যেগুলি দর্শকবৃন্দ, হয়তো আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা গেস্টকে একটু মিলাতে পারছি না। আমাদের হয়তো একটু নেটওয়ার্কের সমস্যার জন্য গেস্ট আমাদের সাথে নেই। তবে যেটা হচ্ছে ব্যাপার, যে আমাদের ফুসফুসের ক্যান্সারের যে সাইন সিমটম গুলো আমরা শুনলাম, আমাদের আসলে সব ক্যান্সারই কিছু না কিছু সাইন সিমটম থাকে, যেগুলো হয়তো বা আমাদের সাধারণ মানুষের বোধগম্য নয়। আহ, যার কারণে যেটা হতে হয়, যে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা দেয় আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন শরীরের যদি কোনো ধরনের সাইন সিমটম দেখা দেয় যেটা আমরা বুঝে উঠতে পারছি না, এবং যেটা আমাদের সব সময়ের জন্য ইজি না, আমরা সরাসরি আসলে ডক্টরের কাছে চলে যাব যত তাড়াতাড়ি সম্ভব। আমরা আসলে ওয়েট করব না, কারণ যত দেরি করে যাব আমাদের চিকিৎসা আসলে ততটা পিছিয়ে পড়বে। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আসলে স্যার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিদায় নিয়ে নিতে হবে। বিদায় নিয়ে নেওয়ার আগে আহ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার, আপনার কাছ থেকে আমরা আজকে যা যা শুনলাম সেই ব্যাপারগুলো আমরা আসলে
বুঝে মেনে চলার চেষ্টা করব। আর ক্যান্সারকে নিয়ে আসলে চিন্তা ভাবনা করলে অনেক কিছুই বলার থাকে, অনেক কিছুই করার থাকে, কিন্তু আজকের এই স্বল্প সময়ে হয়তোবা আমাদের পুরোপুরিটা জানা সম্ভব না। আমরা হয়তোবা অন্য কোনো দিন আবারও আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে আমরা আরো কথা বলবো। তবে যতটুকুনি আপনার থেকে শুনেছি, আশা করছি আমরা কাজে লাগাতে পারবো। তো আজকের মতো এখানে স্যার বিদায় নিয়ে নিচ্ছি। শুধু দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আমরা আগামী অনুষ্ঠানে আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ